এখন জার্নাল এন্ট্রিজ করার ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেগুলো এই তিনটে অ্যাকাউন্টের মধ্যেই পড়ে থাকে: নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? লস এবং এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট, বা প্রতিষ্ঠানে যে গেইনস বা ইনকামস গুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট। প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলসে ব্যাখ্যা করা আছে, ডিটেলসে এক্সপ্লেনেশন আছে, চাইলে সেটাকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও সেটার লিংক কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় ট্যাঞ্জিবল অ্যাসেটস আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ওকে, মানে যে সমস্ত ফিক্সড অ্যাসেটস গুলো হয় এবং যে সমস্ত ইনট্যাঞ্জিবল অ্যাসেটস লাইক ট্রেডমার্ক, গুডউইল, কপিরাইটস, তো এগুলো হলো রিয়েল অ্যাকাউন্ট। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি? পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমরা যাদের থেকে ধারে ধারে যাদের থেকে মাল কিনি তারা হলো ক্রেডিটর, এবং আমরা যাদেরকে ধারে মাল বিক্রয় করি তারা হলো ডেটর, তারা হলো ডেটর। ঠিক আছে, তো এগুলো কিছু তো ব্যক্তির নামকে রিপ্রেজেন্ট করে, তাই তো? আচ্ছা, তো তার জন্য হলো এরা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এছাড়া তোমরা কিছু আর্টিফিশিয়াল কিছু নাম হয় না, যেমন কোন একটা প্রতিষ্ঠানের নাম, যেমন শুভম প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই তাই তো, টাটা মোটরস, এরা কারা? এরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এরা একটা আর্টিফিশিয়াল কোম্পানির নাম। ঠিক আছে, এবার দেখো, এর আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম ডেবিট কোনগুলো হয়, ক্রেডিট কোনগুলো হয়। তো এখন একটা সিনারিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত লসেস বা যে সমস্ত এক্সপেন্সেস গুলো হবে সেগুলো ডেবিট হবে। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে লসেস এন্ড এক্সপেন্সেস গুলো ডেবিট হবে, এন্ড গেইনস এন্ড ইনকাম গুলো ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে, রিয়েল অ্যাকাউন্ট গুলোর মধ্যে যে সমস্ত অ্যাসেটস গুলো আছে না, তো এই অ্যাসেটস গুলো যদি প্রতিষ্ঠানে আসে, বাট যদি কাম করে, মানে হোয়াট কামস ইন, তো সেটা ডেবিট হবে। যদি প্রতিষ্ঠান থেকে ফিক্সড অ্যাসেট বা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে এই সমস্ত অ্যাসেট গুলো করছে, তো সেগুলো যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, হোয়াট গোজ আউট, দেখো এখানে লেখা আছে হোয়াট গোজ আউট, ইট উইল বি দ্য ক্রেডিট, ইট উইল বি ক্রেডিট। ওকে, এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা গেইনার হবে তারা হবে ডেবিট, এবং যে সমস্ত ব্যক্তিরা স্যাক্রিফাইস করবে তারা হলো ক্রেডিট। চলো জার্নাল এন্ট্রিজ নম্বর 31 চলে আসো। পেইড ব্যাংক চার্জেস 100। তো দুটো অ্যাকাউন্ট প্রথমে খুঁজবো। পেইড মানে ক্যাশ, আর একটা কি পেমেন্ট করেছি? ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস হিসাবে দেখাতে হবে। আচ্ছা, কে ব্যাংক চার্জেস কি? ব্যাংক চার্জেস একটা এক্সপেন্সেস, এক্সপেন্সেস হলে লস এন্ড এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্ট, লস এন্ড এক্সপেন্সেস হলে ডেবিট হবে। তাহলে অটোমেটিক্যালি আমরা লিখতে পারি ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 100 টু ক্যাশ অ্যাকাউন্ট 100। 30 নম্বরটা কি বলেছে? রিসিভড ব্যাংক ইন্টারেস্ট 500, রিসিভড ব্যাংক ইন্টারেস্ট 500। তো রিসিভড বলেছে, রিসিভড আর পেইড থাকলে প্রথমে ক্যাশ করে দেবো। ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি, তাহলে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট আমরা পেয়েছি। এখন আমাকে তুমি বলো, ব্যাংক ইন্টারেস্ট যদি আমি পেয়ে থাকি সেটা আমার ইনকাম না এক্সপেন্সেস? ব্যাংক ইন্টারেস্ট আমার রিসিভ হওয়ার কথা ছিল, রিসিভ হয়ে গেছে, তো এটা আমার এক্সপেন্সেস তো না, এটা আমার ইনকাম, যেহেতু আমার রিসিভ হচ্ছে। তো আমরা সিম্পল করে দেবো, নমিনাল অ্যাকাউন্টে যদি ইনকাম হয়, দেখো ইনকাম হলে ক্রেডিট হবে, তার মানে ক্রেডিটে লিখে দিই টু ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংক ইন্টারেস্ট আমার রিসিভ হয়েছে, তার জন্য তো আমার ক্যাশই রিসিভ হয়েছে আলটিমেটলি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ যেহেতু রিসিভ হয়েছে তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট আমাকে ডেবিট করতে হবে 500 টাকা। চলো আসা যাক 31 নম্বর, চলো আসা যাক সেকেন্ড 31 নম্বর দাগে। ভুল করে এটা 31 বসানো হয়েছে, তো দাগ নম্বর অনুযায়ী আমি বলছি। পারচেজ গুডস ফর 25,000 টাকা এন্ড পেইড 1200 ফর ক্যারেজ অন দিস গুডস। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, ক্যারেজ অন দিস গুডস বলতে কি বোঝায়? আমি যদি 1,70,000 টাকার যদি গুডস পারচেজ করি, আমি আমার ক্রেডিটরের কাছে গেলাম, আমাকে বললাম যে আপনার কি ডিজাইন আছে দেখান। ওই ক্যাটালগ দেখে আমি বললাম যে এই মালের বাল্ক গুলো, এই গুডস এর বাল্ক গুলো আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। তাহলে আমার বাড়িতে তো আমি নিশ্চয়ই ওই বাল্কটা আমি সাথে করে আনিনি, একটা ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টের মাধ্যমে এসছে, কোনো কুলির মাধ্যমে এসছে। তো এটাকে আনতে যেই খরচা হয় প্রতিষ্ঠানে, তাকে বলা হয় ক্যারেজ।
ওকে, তো এটাকে আনার জন্য দেখা গেল আমার 1000 টাকা খরচা হয়েছে, এটাকে আনতে আমার 1000 টাকা খরচা হয়েছে, এটাকে আমরা বলবো ক্যারেজ। যেহেতু আমার এই প্রতিষ্ঠানে এটা আসছে তার জন্য এটা ইনওয়ার্ড। তো আলটিমেটলি তখন আমি দেখাবো পারচেসের ভ্যালু দেখাবো কত, 1,71,000 টাকা দেখাবো। ঠিক ব্যাপারটা এরকম, গুড পারচেস করার জন্য ওটার ক্যারেজ দিতে হয় ট্রান্সপোর্ট কস্ট হিসাবে, তো এটা হলো ক্যারেজ ইনওয়ার্ড আর ক্যারেজ ইউ ক্যান সে। আচ্ছা এখানে কি বলেছে তাহলে, পারচেস গুডস ফর 25,000 and পেইড। আচ্ছা পেইড কথাটা বলেছে তাই তো, আচ্ছা আচ্ছা পেইড কথাটা বলেছে মানে হলো এটা ক্যাশ ট্রানজাকশন, তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট, আর একটা গুড পারচেস করেছে তো পারচেস একটা অ্যাকাউন্ট। গুড পারচেস করলে আমরা সবাই জানি পারচেস অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা ক্যারেজ বলেছে, তাহলে ক্যারেজ ইনওয়ার্ড এখানে একটা অ্যাকাউন্ট আসবে, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট। এখন তুমি আমাকে বলো, আচ্ছা পারচেজ আর হলো ক্যারেজ ইনওয়ার্ড এটা এক্সপেন্সেস না ইনকাম? কোনো কিছু যদি আমি পারচেজ করি তাহলে আমার থেকে টাকা চলে যায়, তাহলে পারচেজ হলো একটা এক্সপেন্সেস, ভালো কথা। ক্যারেজ ইনওয়ার্ড পারচেজ করার জন্য সেটা আমার 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 শপের মধ্যে সেটা পৌঁছাতে যে খরচা হচ্ছে সেটা তো আমাকে এক্সপেন্সিভ, আমার তো সেটা এক্সপেন্স, তো অবভিয়াসলি ক্যারেজ ইনওয়ার্ডও একটা এক্সপেন্স, তার জন্য এক্সপেন্স আমরা সবসময় জানি ডেবিট হবে। তাহলে সিমিলারলি আমরা লিখি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 25,000, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট 1200 টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ কত পেমেন্ট করেছি, পারচেসের জন্য 25,000 টাকা আর ক্যারেজের জন্য 1200 টাকা, তাহলে কত হচ্ছে 26,200 টাকা ক্যাশ পেমেন্ট করেছি, তাহলে 26,200 টাকা। তাহলে এটা রেঞ্জ হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো 32 নম্বর দাগেরটা কি আছে, গুডস সোল্ড টু গৌরব অন ক্রেডিট 4,000। গুড সোল্ড টু গৌরব অন ক্রেডিট, ক্রেডিটে সেল করেছে, তাহলে ক্রেডিটে সেল করলে নো ক্যাশ ট্রানজাকশন। তো ফার্স্ট স্টেপ হলো দুটো অ্যাকাউন্টকে বের করা। তো প্রথম হলো গুড যদি সেল করে থাকে তো সেল অ্যাকাউন্ট একটা আসবে, আর আমি কি বলেছি, আমি যাকে যদি আমি ক্রেডিটে সেল করি তাহলে যাকে আমি সেল করছি তার নাম আসবে। তাহলে এখানে গৌরব, গৌরবকে আমি যদি সেল করি তাহলে তার থেকে আমি টাকা পাবো, সে হলো আমার ডেটার। আচ্ছা যদি ডেটার হয় তাহলে ডেটার পার্সোনাল অ্যাকাউন্ট, ডেটার কি, ডেটারকে দেখতে হবে গেইনার না ডেটার হলো স্যাক্রিফাইসার, বলো। আমি সেল করে দিলাম গৌরবকে, তাহলে গৌরব তো গুডস কে পেলো, গুডসটা তো গৌরব পেলো, তাহলে এখানে গৌরব গেইনার, যে গেইনার সে ডেবিট, তাহলে গৌরব অ্যাকাউন্ট ডেবিট 4,000 টু সেল অ্যাকাউন্ট, টু সেল অ্যাকাউন্ট 4,000। সেল কেন ক্রেডিট হলো জানো, সেল কেন ক্রেডিট হলো, সেল মানে কি, সেল কাকে ইন্ডিকেট করে, ইনকাম না এক্সপেন্স? আমি সেল করে দিলাম, সেল করার ফলে আমার রেভিনিউ আসবে, তাহলে সেল হলো একটা ইনকাম। সেল যদি ইনকাম হয়, দেখো ইনকাম হলে অবভিয়াসলি ক্রেডিট হতে হবে, দেখেছো ইনকাম হলে ক্রেডিট হতে হবে, তার জন্য সেল কিন্তু ক্রেডিট হচ্ছে। চলে আসো পরের এন্ট্রিতে চলে আসো, 33 নম্বর দাগেরটা কি আছে দেখো, ক্রেডিট পারচেজ উইথ ফ্রম বাসু অ্যান্ড কোম্পানি। ভালো কথা, এখানে এর আগে তো ক্রেডিট সেল বললাম আর এটা হলো ক্রেডিট পারচেজ। তো পারচেজ অ্যাকাউন্ট আর যাকে পারচেজ করছি তার নামটা আসবে বাসু অ্যান্ড কোম্পানি, এখানে অ্যামাউন্ট দেয়নি, তাহলে বাসু অ্যান্ড কোম্পানি আমাদের ক্রেডিটর, যার থেকে পারচেজ করি তাকে আমাদের টাকা পেমেন্ট করতে হবে ইন ফিউচার, তো সেই কারণে সেটা তারা আমাদের ক্রেডিটর, ঠিক আছে, আমরা তাদের কাছে দায়বদ্ধ, আমরা তাদের কাছে ঋণী। তো আমরা দেখতে হবে ক্রেডিটর গেইনার না ক্রেডিটর স্যাক্রিফাইসার। আমি আমার ক্রেডিটরের থেকে বাসু অ্যান্ড কোম্পানি, ওই যে ওর থেকে আমি গুড পারচেস করলাম, তাহলে গুডটা কার থেকে, তাহলে বাসু অ্যান্ড কোম্পানির থেকে চলে আসলো না বাসু অ্যান্ড কোম্পানির কাছে গেল, বাসু অ্যান্ড কোম্পানির কাছ থেকে কিন্তু গুডসটা চলে আসলো, তাহলে বাসু অ্যান্ড কোম্পানি এখানে স্যাক্রিফাইসার। আর এই যে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে এই যে ক্রেডিটর, তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে ক্রেডিটর এই যদি স্যাক্রিফাইস করে তাহলে সে অবভিয়াসলি সেটা ক্রেডিট হয়ে যাবে, তাহলে ক্রেডিট লিখবো টু বাসু অ্যান্ড কোম্পানি। প্রথমে পারচেস তো সবসময় ডেবিট হয় আমরা জানি, কারণ পারচেস হলো একটা এক্সপেন্সেস, পারচেস সবসময় ডেবিট হবে। 34 নম্বর দাগেরটা দেখো কি বলেছে, পারচেস অফ ফিক্সড অ্যাসেটস উইথ 50,000, পারচেস অফ ফিক্সড অ্যাসেটস উইথ 50,000,
So it means it's cash transaction. So our duty is at first input cash account as it is cash transaction and then purchase of fixed assets. Fixed asset যদি পারচেজ করে, আমরা তো পারচেজ অ্যাকাউন্ট করতে পারবো না, কারণ গুডস পারচেজ করলে তবেই পারচেজ অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট হবে। তো ফিক্সড অ্যাসেটস আমি কি বলেছি, যেগুলো অ্যাসেটস যদি কামস ইন হয় ডেবিট, অ্যাসেট যদি কামস আউট হয় ক্রেডিট, তাহলে আমি যদি পারচেজ করি তাহলে অ্যাসেটস আমার কাছে আসবে। তাহলে ফিক্সড অ্যাসেট আমার কাছে যদি আসে, হোয়াট কামস ইন, ফিক্সড অ্যাসেটস কামস ইন। তো যেটা কামস ইন সেটা ডেবিট, তাহলে ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 50,000। ফিক্সড অ্যাসেটস পারচেজ করার জন্য ক্যাশ চলে গেছে কত, তার জন্য ক্যাশকে ক্রেডিট করে দিলাম 50,000 টাকা। ওকে, ক্যাশ পারচেজ হিসাবে এটা বলতে পারি। চলে আসো 35 নম্বর দাগেরটা কি বলছে, সেল অফ ফিক্সড অ্যাসেট 46,000 টাকা। ওখানে পারচেজের কথা বলছে, এখানে সেলের কথা বলছে। তো এখানে ক্যাশ বলেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা, আর হলো ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। সেল করেছে, সেল করলে ফিক্সড অ্যাসেট চলে যায়, তো তাহলে ফিক্সড অ্যাসেট কামস আউট, বিজনেস থেকে কামস আউট, তাহলে ক্রেডিট হবে, কামস আউট হলে ক্রেডিট হবে। তাহলে টু ফিক্সড অ্যাসেটস, এখানে ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট 46,000 টাকা। আমি যদি সেল করে দিই তাহলে আমার কাছে তো পেমেন্ট করবে, যে যে কিনছে সে পেমেন্ট করবে, তাহলে ক্যাশ আসবে, তো ক্যাশ ইনফ্লো হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 46,000 টাকা। যদি সেটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দেয় তাহলে তোমাকে বলে দেওয়া হবে বাই চেক বা ব্যাংকের মাধ্যমে, তখন তুমি ক্যাশের পরিবর্তে ব্যাংক লিখবে। আচ্ছা চলো 36 নম্বরে আসা যাক কি বলেছে। আচ্ছা, প্রফিট অন সেল ফিক্সড অ্যাসেটস, লস বা লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। আচ্ছা, এখানে ফিক্সড অ্যাসেটস আমরা যখন কিনি, তো তারপরে কি কিছু বছর পরে যখন সেটা ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, অনেকটা পরিমাণে ভ্যালু কমে যায়, তখন তাকে আমরা সেল করি। এখন সেল করে আমাদের প্রফিট হতে পারে, তো সেই প্রফিটের কি এন্ট্রি সেটা দেখবো, সেটা সেল করে লস হতে পারে, লসের কি এন্ট্রি সেটা দেখবো। আচ্ছা, প্রফিট আর লস, তো বেসিক্যালি প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস সেল করে যে প্রফিটটা হচ্ছে, তো সেটাকে একটা গেইন হিসাবে চিহ্নিতকরণ করবো আমি। এবং এইটার ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট আসবে। প্রফিট যেটা হলো এর ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাশ ট্রানজাকশন হয় না, বা লস যেটা হলো তার ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাশ ট্রানজাকশন হয় না, তার জন্য ক্যাশের অ্যাকাউন্ট এখানে আসবে না, এখানে দুটো অ্যাকাউন্ট আসবে। একটা তো আসবে প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, আর একটা আসবে ফিক্সড অ্যাসেটস। যদি লস হয় তখন আসবে ফিক্সড অ্যাসেটস, আর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। যদি প্রফিট হয়, প্রফিট এ দেখো, প্রফিট হলো একটা গেইন, প্রফিট যদি গেইন হয় তাহলে প্রফিট ক্রেডিট হবে। যখন আমরা প্রফিট করবো তখন সেটাকে আমরা গেইন, ওটাতে জন্য ক্রেডিট করবো টু প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, তাহলে ফিক্সড অ্যাসেটস ডেবিট হবে এখানে, ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা লস বলবো, তখন আমরা যে লস বলবো তখন আমরা কি করব, যখন আমরা লস বলবো, দেখো যে কোনো লস ডেবিট, ঠিক আছে, যে কোনো লস ডেবিট, তাহলে আমরা সিম্পলি আমরা করতে পারবো লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট হোয়াটএভার অ্যামাউন্ট ইজ সেড টু ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। পড়ে থাকলো ফিক্সড অ্যাসেটস, এর জন্য ফিক্সড অ্যাসেটস। দেখো 37 এরটা কি বলছে আর 38 এরটা কি বলছে দুটো। 37 এরটা আগে বলে দিই, এর আগে আমরা দেখলাম, দেখো এখানে বলেছে ক্রেডিট পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, এর আগে দেখলাম ফিক্সড অ্যাসেটস ক্যাশ পারচেজ, আর এটা বলেছে ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস। তো একটা তো নো ডাউট একটা তো ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট আসবে, আর একটা কি অ্যাকাউন্ট আসবে, ক্রেডিটে ফিক্সড অ্যাসেটস পারচেজ করেছে। আমরা যখন স্টক ক্রেডিট পারচেজ করতাম তখন কি আনতাম, তখন ক্রেডিট পারচেজ করেছি মানে যার থেকে পারচেজ করছি সে আমার সাপ্লায়ার বা সে আমার ক্রেডিটর, তখন আমরা আনতাম ক্রেডিটর। কিন্তু এটা কি, এটা তো একটা অ্যাসেটস তো আমার গুডস নয়, অ্যাসেটস এর ক্ষেত্রে কি আমি ক্রেডিটর আনতে পারবো না, ক্রেডিটর একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে আর কিছুই না। ঠিক আছে, মানে ফিক্সড অ্যাসেট যার থেকে আমি ক্রেডিটর কিনেছি সেও তো একটা ব্যক্তি, সেই ব্যক্তিকে আমি কি বলে লিখবো, সেই ব্যক্তিকে কি বলে লিখে জানো, সেই ব্যক্তিকে লিখে হলো ক্রেডিটর। ক্রেডিটর কথা আসবে, অবশ্যই আসবে, তাহলে কি করে আমি বসাবো, ক্রেডিটর ফর ফিক্সড অ্যাসেটস। তো সেই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে বলা হয় ক্রেডিটর ফর ফিক্সড অ্যাসেটস। যদি ফার্নিচার কিনি ক্রেডিটর ফর ফার্নিচার, যদি ল্যান্ড কিনি ক্রেডিটর ফর ল্যান্ড, এরকম। তাহলে ক্রেডিটর ফর
ফিক্সড অ্যাসেট। আচ্ছা, ক্রেডিটর ফর ফিক্সড অ্যাসেট, এখন ফিক্সড অ্যাসেট তো আমি পারচেজ করেছি, তাহলে ফিক্সড অ্যাসেট অ্যাসেট যদি কামস ইন হয় বিজনেসে, পারচেজ করার মাধ্যমে ফিক্সড অ্যাসেট বিজনেসে আসে, তাহলে কামস ইন, তাহলে কামস ইন হলে দেখো ডেবিট হবে, তাহলে ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। পড়ে থাকলো কে? পড়ে থাকলো এই ব্যক্তিটা, ক্রেডিটর, ক্রেডিটর ফর ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। এই ক্রেডিট হলো কেন? ক্রেডিটর ফর ফিক্সড অ্যাসেট, যে ব্যক্তিটা সেই ক্রেডিট হলো এই কারণে, কারণ তার থেকে ফিক্সড অ্যাসেটসটা তার স্টকে ছিল, তার গোডাউনে ছিল, তার থেকে চলে গেল। যেহেতু চলে গেল, সেটা একটা স্যাক্রিফাইসার না, তো যে স্যাক্রিফাইসার হবে যে ব্যক্তি, তাকে আমরা ক্রেডিট বলি, তো সেই কারণে একটা ক্রেডিট হলো। 38 নম্বর কি হবে দেখো, 38-এ বলেছে যে ক্রেডিট সেল অফ ফিক্সড অ্যাসেট। এটা ছিল ক্রেডিট পারচেস, এটা হলো ক্রেডিট সেল। তো নো ডাউট ফিক্সড অ্যাসেটস হবে। এবং আমরা যখন স্টক ক্রেডিট সেল করতাম তখন কি আনতাম? ডেটার অ্যাকাউন্ট আনতাম। ডেটার মানে আমাকে একে পেমেন্ট করতে হবে ভবিষ্যতে, বিকজ আমি তার থেকে ক্রেডিটের গুড পারচেস, না সরি, ডেটার মানে হলো এই ডেটার নামক যে ব্যক্তিগুলো, ওই ব্যক্তিগুলো আমাকে পেমেন্ট করবে ভবিষ্যতে, কারণ আমি ওদের এখন ধারে মাল বিক্রয় করছি। তাহলে তখন ডেটার আনতাম। এখানে কি ডেটার আনবো? এখানে তো ডেটার কথা আনতে পারবো না, এখানে আনবো ডেটার ফর ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। ডেটার ফর ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। ফিক্সড অ্যাসেট তো আমি সেল করে দিচ্ছি, তাহলে সেল করলে ফিক্সড অ্যাসেট চলে যাচ্ছে তো, তাহলে হোয়াট কামস আউট হলে ক্রেডিট হবে। এখানে টু ফিক্সড অ্যাসেট ক্রেডিট হচ্ছে। আর ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট, যেই ব্যক্তিটা বোঝাচ্ছে না, সেই ব্যক্তি আমার থেকে ফিক্সড অ্যাসেটটা কিনছে, মানে আমি সেল করছি, ও কিনছে। তা আমি যখন সেল করছি, তাহলে ফিক্সড অ্যাসেটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে ওর কাছে, তাহলে ও গেইন করছে ফিক্সড অ্যাসেটটা, যেটা নাকি আমার কাছে ছিল। ও যেহেতু গেইন করছে, তার জন্য ও গেইন, আর তার জন্য ডেবিট হবে। তাহলে ডেটার ফর ফিক্সড অ্যাসেটস ডেবিট হবে এখানে। দেখো 39-এরটা কি বলেছে? পেইড 1000 ফর রিপেয়ারিং দ্য মেশিনারি। পেইড 1000 ফর রিপেয়ারিং দ্য মেশিনারি। আচ্ছা, মেশিনারি, এটার মানে এটা যে কোন একটা সময় আমি মেশিন কিনেছিলাম, আফটার দ্য স্প্যান অফ টাইম এই মেশিনারিটা এখনো দাঁড়িয়ে আছে। এখন মেশিনারি হয়তো কোনো পার্টস নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা কোনো ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে, হয়তো কিছু পার্টস টাইপের জিনিসপত্র ঠিকঠাক করতে হবে, তখন আমি সেটাকে কি করলাম? সেটাকে আমি রিপেয়ার করলাম। ফলে আগে যা কাজ হতো এখন তার থেকে একটু বেশি পরিমাণে ভালো কাজ হবে। তো এটাকে আমরা বলছি রিপেয়ার্স। এই রিপেয়ার্সটা যেটা আমি করি, রিপেয়ার্সটা কিন্তু একটা ক্যাপিটালের নেচার নয়, এটা ক্যাপিটালের নেচার নয়। মানে রিপেয়ার্স জিনিসটা মেশিনারিকে কোনো অ্যাডিশনাল ভ্যালু প্রোভাইড করে না, ঠিক আছে। যেমন আমরা যখন মেশিনারি কিনেছিলাম তখন আমরা ইনস্টলেশন চার্জ করেছিলাম। ইনস্টলেশন বলতে আমি ইনস্টলেশনটা তো একবারই করেছিলাম, ইনস্টলেশনটা কি আমাকে বারবার করতে হবে? যেহেতু একবারই করেছিলাম, তার জন্য ওটা মেশিনারির যে ভ্যালু যেটা দিয়ে কিনেছি তার সঙ্গে যোগ হয়ে যায়। কিন্তু রিপেয়ার যেটা করছি, মেশিনারি কেনার পরে তো বিভিন্ন বছরের রিপেয়ার করতে হতে পারে, তার মানে রিপেয়ার কি ফিক্সড? বিভিন্ন বছরে করতে হতে পারে। তাহলে যেহেতু বিভিন্ন বছরে করতে হতে পারে, তার জন্য এগুলো ক্যাপিটালের নেচার নয়, ফিক্সড নেচার নয়, এগুলো কনজামশনের নেচার, ঠিক আছে। সাধারণত এটাকে মেশিনারির সঙ্গে যোগ করাই হয় না, তার জন্য রিপেয়ার্স অফ মেশিনারি যে অ্যাকাউন্ট যদি তোমাকে বলে থাকে, তবে এক্ষেত্রে মেশিনারি অ্যাকাউন্ট আসবে না, ঠিক আছে। রিপেয়ার্স বললে রিপেয়ার্স অ্যাকাউন্ট আসবে। তাহলে একটা অ্যাকাউন্ট পেলাম হলো রিপেয়ার্স অ্যাকাউন্ট 39 নম্বর এন্ট্রির ক্ষেত্রে। আর একটা কি অ্যাকাউন্ট আছে? পেইড বলেছে, পেইড বললে অবশ্যই ক্যাশের সঙ্গে সেটা ট্রানজাকশন হবে, ক্যাশ অ্যাকাউন্ট। রিপেয়ার্স কি একটা এক্সপেন্সেস হলো ডেবিট। রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট 1000 টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে গেল 1000 টাকা। চলো আসা যাক 40 নম্বরে, পেইড ওয়েজেস 2000 ফর ইনস্টলেশন। আচ্ছা, এই ইনস্টলেশন এন্ট্রি আগেই করা হয়ে গেছে, এটা আর পড়ছি না। 41-এরটা কি বলেছে?
41 বলেছে গুড ওর্থ 5,000 টাকা ডেস্ট্রয়েড বাই ফায়ার, গুড ওর্থ 5,000 ডেস্ট্রয়েড বাই ফায়ার। ওকে, তো এটার জন্য যে এন্ট্রি হবে, এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন নেই। আচ্ছা, তো বেসিক্যালি যদি গুডস যদি ফায়ারে নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি বলেছিলাম, সেটা পারচেজ আমি যা করেছিলাম এই বছরে, সেই পারচেজটাকে আমাকে লেস করতে হবে। কারণ পারচেজ আমি কতটা করেছিলাম, তার থেকে তো কতটা নষ্ট হলো সেটা লেস করে তোমাকে দেখাতে হবে। তো তার জন্য পারচেজ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট এখানে পারচেজ, আর একটা কি অ্যাকাউন্ট হবে, আর একটা যেটা আমরা দেখতেই পাচ্ছি গুড যেটা নষ্ট হয়েছে, আর একটা হলো স্টক ডিস্ট্রয়েড। তুমি আমাকে বলো স্টক ডিস্ট্রয়েড যেটা হচ্ছে, স্টক ডিস্ট্রয়েড একটা ইনকাম নাকি নাকি লস? স্টক ডিস্ট্রয়েড যেটা হচ্ছে এটা অবভিয়াসলি আমাদের একটা লস হিসেবে চিহ্নিত হবে, আর যেটা লস হবে সেটা ডেবিট হবে। তাহলে স্টক অন স্টক ডিস্ট্রয়েড ডেবিট 5,000। পারচেজটাকে যেহেতু আমরা লেস করি, তার জন্য পারচেজকে আমরা ক্রেডিট করে থাকি। এখানে ক্রেডিটের অর্থ হলো পারচেজের থেকে লেস করা বোঝায়। টু পারচেজ অ্যাকাউন্ট, টু পারচেজ অ্যাকাউন্ট 5,000। চলো 42 তে আসা যাক, যে 42 টা কিন্তু এটার সঙ্গেই মিল খায়। ইন্স্যুরেন্স ক্লেইম রিসিভড 3,000 ফর ফায়ার লস। বলছে যে এই যে 5,000 টাকাটা যে লস হলো ফায়ারে, এই স্টকটা পুরোটা বিমা করা ছিল বা ইন্স্যুরেন্স করা ছিল। সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 5,000 টাকা রেস্টোরের জন্য মাত্র 3,000 টাকা আমাকে পেমেন্ট করলো, মাত্র 3,000 টাকা পেমেন্ট করলো। তো 3,000 টাকা যে আমার পেমেন্ট করলো, ইন্স্যুরেন্স ক্লেইম রিসিভড 3,000, তো রিসিভড কতটা থাকবে, সবসময় ক্যাশ লিখবে। তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স ক্লেইম অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স ক্লেইম। আচ্ছা, ইন্স্যুরেন্স যে ক্লেমটা হলো সেটাকে একটা ইনকাম না এক্সপেন্সেস? ইন্স্যুরেন্স ক্লেইম আমাকে টাকা দিল, তাহলে ইন্স্যুরেন্স ক্লেইম একটা ইনকাম, যেটা ইনকাম হবে সেটা ক্রেডিট হবে। টু ইন্স্যুরেন্স ক্লেইম, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, কারণ আমি তো ক্যাশ রিসিভ করেছি 3,000 টাকা, 5,000 টাকার মধ্যে 3,000 টাকা। আমার প্রশ্নটা হচ্ছে এই যে 5,000 টাকা আর এই যে 3,000 টাকা রিসিভ করলাম, এটা তো হলো স্টক ডিস্ট্রয়েড, আর এটা হলো ক্লেইম। তাহলে এই যে 2,000 টাকা পড়ে থাকলো, এটা কি? তুমি আমাকে বলো 5,000 টাকা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে থেকে 3,000 টাকা রিকভার হয়ে গেল, তাহলে 2,000 টাকাটা আমাকে কি বলে দেখাতে হবে বিজনেস? নিশ্চয়ই দেখাতে তো হবে কিছু বলে। এটার সম্পর্কে এন্ট্রি এখানে দেওয়া হয়নি, তবে এটাকে কি বলে দেখাবো? এটাকে আমরা দেখাবো লস অন স্টক ডিস্ট্রয়েড। তো এটা হলো আমাদের লস, স্টক ডিস্ট্রয় করার জন্য আমার লস হচ্ছে। তাহলে এই যে লস হচ্ছে, এই লসের এন্ট্রিটা কি হবে চলো দেখা যাক। সেটাকে কিউমুলেটিভ ভাবে দেখাতে হবে।